ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। ইরেগুলার শেপ অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে বের করে ওটার ভিডিও দিয়ে দিছিলাম না? ওটা সবাই দেখে ফেলছো না নাকি? ইয়েস ভাইয়া। ভেরি গুড। আজকে আমাদের লেকচার 4। হোপফুলি আজকে আমাদের এই মুভমেন্ট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। যে আমরা আজকে কতগুলি এরকম ক্যালকুলেশনস দেখবো যে এতদিন তো আমরা অবজেক্টের ওয়েটটাকে কনসিডার করা ছাড়াই ক্যালকুলেশন গুলি করে ফেলছি, হ্যাঁ? তো আজকে আমরা দেখবো যে অবজেক্টের ওয়েট সহ যদি আমরা কি করি, ক্যালকুলেশন গুলি করি, তো তাহলে হাউ আওয়ার অ্যান্সার্স চেঞ্জ অর প্রসিডিওর কিভাবে কি করতে হবে ওই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। দেন আমাদের ডাবল পিভট নামের একটা ব্যাপার আছে। ডাবল পিভট ওভাবে করে আমরা নেই না, কনসেপ্টটা কিভাবে কি কাজ করে ব্যাপারটা আমরা দেখতেছি। সবাই ফার্স্টে জয়েন করে নেক, আমরা একটু একটা মিনিট ওয়েট করি, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা আমাদের ডিসকাশন গুলা শুরু করে দেই। ওয়ালাইকুম আসসালাম তানিম। তো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম, তোমাদের সবার কি ওই ইরেগুলার শেপড অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে বের করে ওই প্রসিডিওরটা শেখা হয়ে গেছে না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই তো ভিডিওটা দেখছো নাকি? ওই যে ইরেগুলার শেপড অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি কিভাবে বের করে, সো ওই ভিডিও থেকে তোমরা নোট ডাউন করে ফেলবা। ওইটা এত বেশি এরকম আমাদের ও লেভেলসে ডিরেক্টলি কোশ্চেন আসে না, বাট স্টিল আমাদের শিখার জন্য এই ব্যাপারটা দিয়ে রাখলাম যে রেগুলার শেপড অবজেক্টের জন্য তো অ্যাক্সিস অফ সিমেট্রি যেখানে ক্রস করে ওই জায়গাটাতেই সেন্টার অফ গ্র্যাভিটি হয়, কিন্তু ইরেগুলার শেপড অবজেক্টের জন্য কিভাবে বের করে ওই প্রসিডিওরটাই দেখানো হয়েছে। ওকে, আচ্ছা। তো এখন এখানের মধ্যে যদি আমরা খেয়াল করি, ফার্স্ট অফ অল কাজটা কি, যে আমরা তো এখন বুঝে গেছে যে একটা অবজেক্টের ওয়েট কোন জায়গা থেকে কাজ করে। একটা অবজেক্টের ওয়েট তার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কাজ করবে, তাই না? আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো, আমরা যদি কোন একটা অবজেক্ট এমন আঁকি, যে মনে করো একটা সিসো আঁকি, and আজকে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করে করে কয়েকটা এরকম সলিউশন করব, দেখবো যে তোমাদের অ্যাকচুয়ালি কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে নাকি, যে কোন সময় ক্লকওয়াইজ যাবে, কোন সময় অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, এন্ড এভরিথিং। এই ব্যাপারগুলো নিয়ে কোয়েশ্চেন করব। ওকে, সো ফার্স্ট অফ অল লেট মি ড্র দ্য সিসো। ওকে, নাও এই সিসটার আমি পিভট দিলাম এখানে। ওকে, এন্ড নাও মনে করো যে আমি এই সিসর উপর কি কি ফোর্স কাজ করতেছে এই ফোর্স গুলা ড্র করি। তো একদম সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য সিসো থেকে ভার্টিক্যালি নিচে কাজ করবে তার ওয়েট। তার ওয়েটটা কত? ঠিক আছে, এই সিসর ওয়েট কত আমরা জানি না, এই সিসর ওয়েটটা আমাদের কাছে আননোন, তো এটা আমাদের বের করতে হবে। তো এটা ফার্স্টের একটা ব্যাপার, যে ওয়েট ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, যে এটা আমরা কত ওয়েটের ভ্যালু এটা জানি না। ওকে, নাও দ্য আদার ফোর্সেস দ্যাট আর অ্যাক্টিং। সো এখানে একটা ফোর্স আছে 200 নিউটন, আর এখানে একটা ফোর্স আছে 50 নিউটন। ঠিক আছে, তো এখন এইখানের জন্য কোনটা কত কি ভ্যালু হয় ওই ব্যাপারগুলো আমরা দেখব। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে কাজটা কি, এই ডিসটেন্সটা হলো 0.5 মিটার, এই ডিসটেন্সটা হলো 2 মিটার, আর এই ডিসটেন্স প্রপোর্শনটা দেখে একটু বাজে লাগতেছে আসলে, ভ্যালু গুলো এরকম নিজে চিন্তা করে করে বসাইতে হইতেছে, তো আর না হলে পরে এরর আসবে আর কি। ঠিক আছে, তো তাহলে এইখানের জন্য মনে করো ডিসটেন্স হলো 3 মিটার। ওকে, সো তাহলে এই হলো আমাদের অবস্থা। 3 মিটার বেশি কম লাগে, যে ডিসটেন্সটা দেখেই কত বড় লাগতেছে।
তো তাহলে এই সেই ডিসটেন্সটা হলো 4 মিটার। ওকে, সো নাও এখন আমি যদি তোমাদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞাসা করি যে ফার্স্ট অফ অল এই কোশ্চেনটার অ্যান্সার কে দিবা, এই কোশ্চেনটার অ্যান্সার দিবা ইফতি। হ্যাঁ, ইফতি বলবা যে এই যে আমার কয়টা ফোর্স কাজ করতেছে টোটাল এই সিসর উপরে, দেখো তো। ভাইয়া দুইটা। দুইটা তো ভ্যালু দেওয়া ফোর্স, আর একটা ওয়েট যে আছে ওইটার তো ভ্যালু জানি না, কিন্তু হ্যাঁ ওটা আরেকটা আছে, হ্যাঁ গ্র্যাভিটি যেটা। হ্যাঁ, তো তাহলে টোটাল ফোর্স কয়টা? তিনটা, ঠিক আছে, দুইটা না, টোটাল ফোর্স হলো তিনটা। তো এখন আমি কি করব, ফার্স্টে লিস্ট করব যে কোন কোন ফোর্সের জন্য ক্লকওয়াইজ মোমেন্ট হবে আর কোন কোন ফোর্সের জন্য কোন কোন ফোর্সের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে। আমার প্রথমে কি করা লাগবে, আমার ডায়াগ্রামটা দেখে যে কোন কোন ফোর্স কাজ করতেছে এটা দেখে কি করতে পারতে হবে, আমার ডিসাইড করতে পারতে হবে যে কোন ফোর্সের জন্য ক্লকওয়াইজ হচ্ছে আর কোন ফোর্সের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, ঠিক আছে। সো তাহলে টোটাল ফোর্স কাজ করতেছে কয়টা ইফতি? তিনটা, রাইট? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন তুমি এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স যে বললা ওয়েট, তো এই ওয়েটের জন্য কোন ডিরেকশনে মুভমেন্ট হবে, ক্লকওয়াইজ ডিরেকশন নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ভাইয়া ক্লকওয়াইজ। ভেরি গুড। সো তাহলে ওয়েটের জন্য হলো ক্লকওয়াইজ। আর কি কোনো ফোর্স আছে যেটার জন্য ক্লকওয়াইজ মুভমেন্ট হবে? ভাইয়া 50 নিউটনেরটা। এক্সিলেন্ট। সো তাহলে এই ওয়েট আর 50 নিউটন ফোর্সের জন্য ক্লকওয়াইজ মুভমেন্ট হবে, আর 200 নিউটন ফোর্সের জন্য কি হবে? অ্যান্টি হবে। ভেরি গুড। তো তাহলে পরে এইটা আমরা প্রথমে কি করলাম, ফোর্স গুলাকে লিস্টিং করে ফেললাম। এখন আমাদের কোয়েশ্চেনে, বুঝছো, আমি তো এখানে জাস্ট নিজে বানায় বানায় কয়টা আন্দাজে আন্দাজে ভ্যালু দিছি। তো এখন নরমালি তোমাদের কোয়েশ্চেনে এরকম স্টেটমেন্টে এইসব ইনফরমেশন দিবে বা ডায়াগ্রামেও দিবে, পরে তোমাদেরকে বলে দিবে যে সিস্টেমটা হলো ইকুইলিব্রিয়ামে আছে, মানে কি সিস্টেমটা হরাইজন্টাল। অলরাইট, সো এখন সিস্টেমটা হলো হরাইজন্টাল, হোয়াট ইউ নিড টু ডু, এই যে আননোন একটা ফোর্স আছে না ওয়েট, তো তাহলে এই আননোন ফোর্সের ভ্যালুটা বের করতে পারতে হবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে প্রথমে আমাদের ডায়াগ্রামটা দেওয়া হইলো, ফোর্স গুলি কোনগুলা কোনগুলা এটা দেওয়া হইলো, ডিসটেন্স গুলা কত কত, পিভটের থেকে ডিসটেন্স গুলা কত কত, এটা তো এখানে ডিরেক্টলি ডিসটেন্স দিয়ে দিছি, মাঝে মাঝে ডিসটেন্স ওরকম কি করতে হয়, একটু বুদ্ধি করে বের করতে হয়, ওই প্রসিডিওর আমরা দেখবো আজকে। আমরা কতগুলো এক্সাম্পল কোয়েশ্চেন দেখবো, তো তখন আমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো তাহলে ফার্স্টে ডায়াগ্রাম দেখে ইফতে কি করলাম, কয়টা ফোর্স আছে এটা রেকগনাইজ করলাম যে তিনটা, 200 নিউটন হলো একটা ফোর্স, ওয়েট হলো একটা ফোর্স, 50 নিউটন হলো একটা ফোর্স, ঠিক আছে। তো তাহলে টোটাল ফোর্স হলো তিনটা, দ্যাটস ভেরি গুড। নাও এখানের মধ্যে কোন ফোর্স ক্লকওয়াইজ মোমেন্ট কজ করাবে, কোন ফোর্স অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কজ করাবে, এইগুলার আমরা একটা লিস্টিং করে ফেললাম। তো তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট হলো দুইটা ফোর্স কজ করাইতেছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কজ করাইতেছে জাস্ট একটা ফোর্স। এখন যেহেতু আমাদেরকে কোয়েশ্চেনে কি বলে দিছে, যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলে দিছে যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তো এর মানেটা কি নিদিতা? এর মানে হলো ক্লকওয়াইজ মোমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সমান সমান হবে, তাই না? Yes, dear. তো তাহলে এখানের মধ্যে আমরা কি লিখবো, যে clockwise moment is equal to anti-clockwise moment. So এখন নিদিতা বলবা যে ক্লকওয়াইজ মোমেন্ট তো দুইটা ফোর্স অলরেডি ইফতি চুজ করে দিয়ে গেছে, ঠিক আছে শুভ, এটা নিয়ে আমরা তাহলে একটু পরে কথা বলবো, ফার্স্ট এই ম্যাথটা শেষ করে দেন ওইটা নিয়ে আবার কথা বলবো নি, ওকে? আচ্ছা, সো তাহলে এখন ক্লকওয়াইজ মোমেন্ট কজ করা হলো ওয়েট। সো এখন ওয়েটটা পিভটের থেকে কতটুকু ডিসটেন্স দূরে আছে নিদিতা? 0.5। 0.5. 0.5, ভেরি গুড। আর 50 নিউটন ফোর্সও কি করে, ক্লকওয়াইজ মোমেন্ট কজ করে, তো এই 50 নিউটন ফোর্সটা কতটুকু দূরে আছে? 4 minus 0.5 meter. 4 মাইনাস না, এখানে মধ্যে একটা ভুল করলা, আসলে 4, হ্যাঁ, পিভট থেকে ডিসটেন্সটা ধরবো, বুঝছো? তো তাহলে পিভট থেকে ফোর্সটা কতটুকু দূরে, 4 মিটার দূরে, তো তাহলে 4 ডিরেক্টলি। যদি এমন থাকতো যে দেখো, যদি এমন দিতাম লাইক কি বলে,
যেটা বলছিলাম যে আলাদা করে মাঝে মাঝে ডিসটেন্স বের করতে পারতে হয়। যে মনে করো আমি যদি ডিসটেন্সটা এমন দিতাম যে টোটাল ডিসটেন্স আমি দিলাম 4, তো তাহলে পরে পিভট থেকে ডিসটেন্সটা কত হবে, এতটুকু হলো 2, সো তাহলে 4 থেকে 2 মাইনাস করে কত থাকবে, 2 থাকবে, দেন তাহলে এরকম 2 বের করতাম, বুঝছো? এখন যেহেতু আমি ডিরেক্টলি কি দিয়ে দিছি, 4 দিয়ে দিছি না, তো তাহলে পরে এইটাই আমাদের ডিরেক্টলি ডিসটেন্সের ভ্যালুটা হয়ে যাবে। বুঝতে পারছো নিকিতা? Yes, ভাইয়া। ওকে, সো তাহলে পরে এখানে আমাদের ডিসটেন্সটা হলো আমাদের 4, দ্যাটস ভেরি গুড। সো তাহলে পরে আমাদের ক্লকওয়াইজ মোমেন্টের টোটাল আমরা করে ফেললাম যে দুইটা ফোর্স ক্লকওয়াইজ মোমেন্ট কজ করায়, সো তাহলে ওয়েটের জন্য কত, 50 নিউটনের জন্য কত, তো তাহলে দুইটা আলাদা আলাদা করে প্লাস করলাম। আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কোন ফোর্সের জন্য হচ্ছে, 200 নিউটন ফোর্সের জন্য। তাই 200 নিউটন ফোর্সটা কতটুকু ডিসটেন্স দূরে আছে পিভট থেকে, 2 মিটার। 2 মিটার। সো এখন এই যে আমরা একটা ইকুয়েশন বের করে ফেললাম, তো এখন এখান থেকে আমরা ওয়েটটাকে বের করে ফেলতে পারবো না? Yes. স্যার ওয়েট সাবজেক্ট করলেই তো হয়ে যায়। এইটাই। সো তাহলে এই যে ওয়েটটাকে সাবজেক্ট অফ দ্য ইকুয়েশন বানাইলে পরে কি হবে, 200 ইনটু 2 মানে 400, 50 ইনটু 4 মানে 200। আচ্ছা এটা আমি ওয়ার্কিং একটু করে দেই তাহলে যেন তোমরা কনফিউজ না হয়। এটা নরমাল ম্যাথ, জাস্ট আমি কয়টা স্টেপ একটু দেখাই দিই ফার্স্ট টাইম দেখে। সো তাহলে ওয়েট ইনটু 0.5 ইজ ইকুয়াল টু না দেই, ফার্স্টে এখানে প্লাস দিয়ে লিখি, 50 ইনটু 4 কত, 200, আর 200 ইনটু 2 কত, 400। সো এখন ওয়েট ইনটু 0.5, এই যে 200 ইকুয়েশন লেফট হ্যান্ড সাইডে প্লাস ফর্মে আছে, সো রাইট হ্যান্ড সাইডে গেলে পরে মাইনাস, তো তাহলে 400 মাইনাস 200 করলে পরে কত হবে, 200। সো তাহলে ওয়েট ইজ ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই 0.5 মানে 400। 400। তাহলে the weight of the seesaw কত নিউটন, 400 নিউটন। এই ক্যালকুলেশন নিয়ে কি কোনো কনফিউশন আছে কারো? No, sir. আমাদের স্টেপস গুলি জাস্ট যদি বুঝতে পারো, তো তাহলে পরে যে কোনো এরকম ক্যালকুলেশন তোমাদের কাছে ইজি। অলরাইট, নাজা বুঝতে পারছো ক্যালকুলেশনের প্রসিডিউরটা? ওকে, সো তাহলে এখন আমরা ফার্স্ট অফ অল এই এক্সাম্পলটা দেখলাম। নাও সুভা বলতেছিল যে ওর ইরেগুলার শেপড অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে একটু কনফিউশন আছে। সো তাহলে সুভা একটু ফার্স্টে বলো কি কি কনফিউশন, ওইটা নিয়ে আমরা ডিল করে নেই ব্রেকের আগে, দেন আমরা আফটার দ্য ব্রেক আবার ম্যাথে কন্টিনিউ করব। আচ্ছা, ওই যে আমরা যখন ফার্স্ট হোলটা ক্রিয়েট করি, এটা তো র্যান্ডমলি করি না? হ্যাঁ, তো যে কোনো আমরা যদি হ্যাঁ বলো বলো। আমরা যদি মানে ধরো ওই মানে অন্য একটা সাইডে হোলটা করলাম, তো যখন মানে ধরো প্রথমে দুইটা হোল করলা মানে যেমনে দেখালা, তো আমরা যদি ওভাবে না দিয়ে আরেকটু অন্য জায়গায় যদি হোলটা করতাম, তাহলে তো সেন্টার অফ গ্র্যাভিটিটা একটু ডিফারেন্ট। না, তুমি একবার হোল ক্রিয়েট করছো, দেন ঝুলাই দিলা, দেন ওইটা কি করবে, এক জায়গায় এসে ব্যালেন্সে আসলো। সো এটা হলো 1 নাম্বার হোলের জন্য লাইন। ওকে, এটা হলো হোল নাম্বার 1 এর জন্য গ্রিন কালার লাইন। দেন তুমি 2 নাম্বার হোল ক্রিয়েট করলা, দেন 2 নাম্বার হোলের জন্য আবার একটা জায়গায় যায় কি সুইং করতে 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 ইভেন্চুয়ালি একটা জায়গায় যায় আবার ব্যালেন্সে আসলো, দেন ওটা কি হোল নাম্বার 2 এর জন্য একটা লাইন পাইলা। তো এই দুইটা যেখানে ইন্টারসেক্ট করে এটা হলো সেন্টার অফ গ্র্যাভিটি বলতেছি। নাও তোমার বলার আছে যে এটা যে আমরা যদি ওই জায়গাগুলিতে হোল ক্রিয়েট না করে অন্য জায়গায় করি, তো তাহলে কি আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি ডিফারেন্ট আসতো? না, সেন্টার অফ গ্র্যাভিটি ডিফারেন্ট আসতো না। তুমি যদি অন্য একটা জায়গায় হোল ক্রিয়েট করে দেন আবার ঝুলায় দাও 3 নাম্বার হোলের জন্য, ইউ উইল গেট দিস লাইন। ইভেন্চুয়ালি অল দা লাইনস, ঠিক আছে, যে যতগুলা তুমি হোলে ক্রিয়েট করো না কেন ইভেন্চুয়ালি তো ঘুরে ফিরে কি হবে, ব্যালেন্সে আসবে। দেন ব্যালেন্সে আসা ওই জায়গাটার মধ্যে তুমি কি করলা, লাইনটা ড্র করলা। তুমি দেখবা যে যতগুলি লাইনে তুমি ড্র করো না কেন, যতগুলি হোল তুমি ক্রিয়েট করো না কেন, eventually all of them will intersect at one common point, which is the center of gravity of the irregular shaped object. বুঝতে পারছো? আর আমরা সুইং ক্যান করবো, সুইং ক্যান করতেছে এই ব্যাপারটা ওই যে কালকে যে ক্যালেন্ডারের ব্যাপারে একটা এক্সাম্পল দিছিলাম না, যে ফার্স্টে তোমার ক্যালেন্ডারটা তো নরমালি এই যে
এই হলো হুকটা। তো হুকের মধ্যে যদি তুমি ক্যালেন্ডারটাকে ঝুলায় রাখো, সো তখন কি করে একদম এরকম এমন শেপে, যে এমন একটা অর্ডারে ক্যালেন্ডারটা রেস্টে থাকে, যে সুন্দর মতো স্টেশনারি থাকে। কিন্তু তুমি যদি ক্যালেন্ডারটাকে কি করো, যে পিভট পয়েন্টের এই যে যেখান থেকে ঝুলায় রাখছো হুকের বরাবর নিচে যদি সেন্টার অফ গ্র্যাভিটি থাকে, দেন তাহলে সে কি হয়, ইকুইলিব্রিয়ামে থাকে, যে রেস্টে থাকে, যে নো রোটেশন যেটা বলছিলাম, তাই না? তো এখন সুইং কেন করবে, এই যে আমরা যদি কি করি, যেখানে হোল ক্রিয়েট করলাম ওখানে ঝুলাইলাম, কিন্তু ওই হোলের বরাবর নিচে যদি কি না পায়, এই যে এই পিভটের বরাবর নিচে কি পাইলো না, সেন্টার অফ গ্র্যাভিটিটা পাইলো না, তো তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি এই বরাবর নিচে নাই, তো তার মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা ইদার লেফটে অর রাইটে আছে নাকি? সো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা যদি ইদার লেফটে বা রাইটে থাকে, তো তার মানে লেফট অর রাইট অফ দা পিভটে কি কাজ করতেছে, একটা ফোর্স কাজ করতেছে, and that force will cause what, টার্নিং ইফেক্ট কজ করাবে নাকি? সো তাহলে এই টার্নিং ইফেক্টের জন্য সে এরকম সুইং করতে থাকবে, যে টার্নিং ইফেক্টের জন্য সে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেল, দেন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সে ওই ইকুইলিব্রিয়ামে এসে কি করবে, একটু ওভারশুট করে অপোজিট এন্ডে চলে যাবে, বিকজ তার একটা ভেলোসিটি আছে না, তো এই ভেলোসিটির জন্য সে কি করবে, ওভারশুট করে অপোজিট এন্ডে গেল। দেন এমন অবস্থা যে এখন পিভটের রাইট সাইডে হলো সেন্টার অফ গ্র্যাভিটি, তো তার জন্য আবার কি করবে, ক্লকওয়াইজ ডিরেকশনে সুইং করবে, তো আবার ওভারশুট করে অপোজিট ডিরেকশনে গেল। তো এরকম করতে 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 আস্তে আস্তে ওভারশুটিং এর অ্যামাউন্ট কমবে। কেন? এই যে ফ্রিকশন কাজ করে না, তো ফ্রিকশনের জন্য আস্তে 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 সে কি করবে, তার ভেলোসিটি কমতে কমতে ইভেন্চুয়ালি সে ইকুইলিব্রিয়ামে যখন আসবে, যে যখন নাকি একদম এমন জায়গাটায় আসবে যে পিভটের বরাবর নিচে সেন্টার অফ গ্র্যাভিটিটা আছে, তো তখনই যে সে কি করবে, রেস্টে আসতে পারবে। সো তখন আমরা বুঝবো যে পিভটের বরাবর নিচে এরকম একটা ভার্টিক্যাল লাইন ড্র করলে পরে এই লাইনের যে কোনো পয়েন্টের মধ্যে কি এক্সিস্ট করতেছে, সেন্টার অফ গ্র্যাভিটিটা এক্সিস্ট করতেছে। আর ওই যে মানে এখানে আমরা যখন মুভ করাইছি, তো তখন কেন সেন্টার অফ গ্র্যাভিটি মানে পজিশনটা চেঞ্জ হয় না, এই যে সেন্টার অফ, আমরা হোল যেখানে মন চায় ওখানে ক্রিয়েট করি, হ্যাঁ, আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা তো একটা জায়গায় ফিক্সড। আমরা জানি না যে ইরেগুলার শেপড অবজেক্টের জন্য আমরা যে বারবার তাকে ঝুলাচ্ছি কেন, বিকজ আমরা তো জানি না যে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায়। ওকে, সো আমরা তো তাকে ঝুলানোর জন্য কি করতে হবে, তাকে ঝুলানোর জন্য একটা হোল ক্রিয়েট করা লাগবে। তো ফার্স্টে হোল ক্রিয়েট করলাম। হোল কোথায় ক্রিয়েট করব, ওই হোলের ভার্টিক্যালি নিচে সেন্টার অফ গ্র্যাভিটি কি ফার্স্টে পেয়ে যাব নাকি না, এটা তো আমাদের জানার কোনো ওয়ে নাই। এটা জানলে তো আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বের করেই ফেলতে পারতাম, তাই না? সো আমরা কি করছি, র্যান্ডমলি যেখানে ইচ্ছা ওই কোনায় একটা হোল ক্রিয়েট করলাম, দেন তাকে ঝুলাই দিলাম। যদি যেখানে হোল ক্রিয়েট করছে ওই বরাবর সেন্টার অফ গ্র্যাভিটি পেয়ে যায়, দেন সে আর ডানে বামে সুইং করবে না, সে ঝুলাই দেওয়ার সাথে সাথে রেস্টে থাকবে। কিন্তু ঝুলাইলাম এখানে, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে, তো তার মানে কি, যেখানে পিভটটা আছে ওখানে ডানে বা বামে সেন্টার অফ গ্র্যাভিটি যদি থাকে, তো তার মানে কি হবে, অবজেক্টটা সুইং করবে লেফটে বা রাইটে বা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, দেন এরকম সুইং করে করে ওই ক্যালেন্ডারের মতো ইভেন্চুয়ালি কি করবে, এমন একভাবে বাঁকায় রেস্টে আসবে যে কি হবে, হোলের ভার্টিক্যালি নিচে সেন্টার অফ গ্র্যাভিটিটা এক্সিস্ট করে এমন একটা জায়গায়। সো তখন ওই হোল বরাবর কি করব, ভার্টিক্যাল একটা লাইন টানবো, দেন আবার সেকেন্ডার একটা হোল ক্রিয়েট করবে, এইভাবে করে করে প্রসিডিওরটা চলতে থাকবে। বুঝছো? হ্যাঁ। আর ওই যে আমরা প্লাম্ব লাইন কেন ইউজ করতে হয়, আমরা যখন লাইক রেস্টে আসবে, তো তখন তো আমরা নরমালি স্কেল দিয়ে ভার্টিক্যাল লাইন ড্র করে দিতে হয়। ওইটাই যে আমাদের প্লাম্ব লাইনটাই কি করতেছে, প্লাম্ব লাইনটাই অলওয়েজ ভার্টিক্যালি অ্যালাইন থাকে না। তো তুমি মনে করো যে অবজেক্টটাকে ঝুলাইছো, তো অবজেক্টটা ইভেন্চুয়ালি রেস্টে আসলো, তো এখন রেস্টে আসা অবজেক্টের উপর যখন নাকি তুমি স্কেল বসায় ড্র করতে যাবা, তো তখন কি হবে, অবজেক্টটার উপরে আবার ফোর্স অ্যাপ্লাই করলে সে আবার ডানে বামে সরে যেতে পারে না। তো এর জন্য আমরা কি করব, প্লাম্ব লাইনটা বেসিক্যালি একটা পার্মানেন্ট একটা স্কেলের মতো কাজ করে, যে সে অলওয়েজ ভার্টিক্যালি এরকম অ্যালাইন হয়েই থাকবে। দেন এই যে সুইং করে করে রেস্টে আসলো, সো আমরা এই প্লাম্ব লাইন বরাবর পেন্সিল দিয়ে একটা দাগ টেনে দিব। সো তাহলে বুঝে গেলাম এটা হলো 1 নাম্বার হোলের জন্য ভার্টিক্যাল লাইনটা। বুঝতে পারছো? ওকে,
সো তাহলে পরে এই ইরেগুলার শেপড অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি বের করা নিয়ে তো আর কারো কোনো কনফিউশন নাই আছে? ওকে, সো কারো কোনো কনফিউশন না থাকলে পরে দ্যাটস ভেরি গুড। সো এখন তোমাদেরকে লাস্ট ক্লাস অলরেডি বলছিলাম, এখন আবার বলে দেই যে তোমাদের রামাদানের জন্য টাইমিং হবে এইটা 4:30 থেকে 5:15। ওকে, 4:30 থেকে 5:15 PM এটা হবে ফিজিক্স ক্লাসের টাইমিং। এন্ড আমরা রামাদানের তো ইলেকট্রিসিটি ইউনিটটা শুরু করে দিব। সো তখন আমাদের যেটা বললাম যে তোমাদের প্রিভিয়াস ব্যাচের ওদের যে ভিডিওস গুলি আছে, ফার্স্টে আমি কি করব, মনে করো আজকে স্যাটারডে, আজকে তো ক্লাস নিলাম, মনে করো মানডে থেকে মনে করো ইলেকট্রিসিটি শুরু করবো। সো তাহলে কিভাবে চলবে, আমি সানডেতে গ্রুপের মধ্যে তোমাদেরকে ভিডিও লিংক দিয়ে দিব। তোমরা সানডে থেকে শুরু করে মানডেতে এই ক্লাস টাইমের আগ পর্যন্ত কি করবা, যে কোনো তোমার ফ্রি টাইমে ভিডিওটা দেখে ফেললা। দেন মানডেতে 4:30 বাজে ক্লাস শুরু করলাম। দেন তখন ওই ভিডিও রিলেটেড আমি ফার্স্ট একটা সামারি বলবো, আর এই ভিডিওর মধ্যে কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে দেন ওগুলা নিয়ে ডিসকাস করব। সো এইভাবে করে করে আমাদের লেকচারগুলি চলবে। ওকে, আচ্ছা এখন আজান দিয়ে দিছে, সবাই ফার্স্টে নামাজ পড়ে আসো, দেন আমরা আবার এটা নিয়ে ডিটেইল ডিসকাস করে দেন ক্যালকুলেশন গুলাতে যাব। ওকে, সবাই 6:30 তে জয়েন দিও ক্লাস। ওকে সুভা, সো তাহলে এই যে এখানে ফার্স্ট এক্সাম্পল মেথড ডায়াগ্রামটা একটা স্ক্রিনশট তুলে ফেলো। দেন এই যে ক্যালকুলেশন, স্ক্রিনশট নেওয়া হয়েছে সুভা? ওকে ঠিক আছে। সো তাহলে এখন আমরা যদি কন্টিনিউ করি, যে অলরেডি আমাদের টাইমিং বলে দিলাম যে 4:30 থেকে 5:15 এন্ড ক্লাস নেওয়ার প্রসিডিওরটা বলছি। আজকের ক্লাসের লাস্টে আবার আরেকটু ক্লিয়ার করে দিব যে কিভাবে কি ক্লাসগুলি কন্ডাক্ট করা হবে। সো নাও ইফ উই গো টু অ্যানাদার এক্সাম্পল, সো এখন এই এক্সাম্পলের জন্য ফার্স্টে আমি ডায়াগ্রামটা ড্র করি। ওকে, সো তাহলে ফার্স্ট অফ অল দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, সো এইটা ফার্স্টে তোমাদের কোয়েশ্চেনটা, এটা সব একটু কপি করে ফেলো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের কোয়েশ্চেন পেপারের একটা কোয়েশ্চেনের মতো, জাস্ট আমি ভ্যালিউস গুলি চেঞ্জ করে দিছি আর কি। ঠিক আছে, সো তাহলে সবাই একটু ফার্স্টে এটা কপি করে ফেলো
ওকে, সো নাও এইবার অ্যানসার কে করবা? লেট মি সি। ইফতি তো একটু আগে করছে। সামিয়া, সামিয়া বলো তো যে এইখানে এই যে ডায়াগ্রামটায় কয়টা ফোর্স আছে, যে কয়টা ফোর্স কাজ করতেছে? তিনটা। তিনটা, ভেরি গুড। কি কি? ওয়েট 50 নিউটন আর এফ, যে আননোন ফোর্স এফ, ওটা কত আমরা জানি না, এটা বের করব, ঠিক আছে? সো তাহলে টোটাল ফোর্স হলো তিনটা, দ্যাটস ভেরি গুড। তো এখন তুমি কি বলতে পারবা যে কোন কোন ফোর্সের জন্য ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে এন্ড কোন কোন ফোর্সের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ? 100 নিউটন আর 50 নিউটন হলো ক্লকওয়াইজ আর ফোর্স হলো অ্যান্টি ক্লকওয়াইজ। ভেরি গুড। ওকে, সো তাহলে 100 নিউটন এন্ড 50 নিউটনের জন্য হলো ক্লকওয়াইজ আর ফোর্স এফ এর জন্য হলো অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, সো তাহলে তোমার অ্যানসার গেল। নাও অ্যাবাউট দ্য ডিস্টেন্সেস। এখন এই ডিস্টেন্সের ব্যাপারে মাইশা অ্যানসার করতে পারবা যে ফোর্স এফ টা পিভট থেকে কতটুকু ডিস্টেন্স দূরে আছে? 3 মিটার। 3 মিটার, ভেরি গুড। যে পিভট একদম লেফট হ্যান্ড সাইডে, ফোর্স এফ হলো একদম রাইট হ্যান্ড সাইডে, আর তাদের মধ্যে পুরা যে প্ল্যাঙ্কটা, এই পুরাটার লেন্থ হলো 3 মিটার। তো তাহলে ফোর্স এফ টা পিভট থেকে কতটুকু ডিসটেন্স দূরে আছে? সবার কিন্তু এই ব্যাপারগুলি ভালো মতো খেয়াল করতে হবে যে কনসেপ্টটা কি। ওয়াসি, অলওয়েজ ডিসটেন্সটা কার রেসপেক্টে নেওয়া লাগবে? পিভটের রেসপেক্টে। ওকে, সো তাহলে এখানে ডিসটেন্সটা একটু ট্রিকি ওয়েতে দিছি, তো এই ডিসটেন্স ডিটারমিনেশনের ব্যাপারটা আমাদের একটু ক্লিয়ার হওয়া লাগবে। তো তাহলে ডিসটেন্সটা আমরা একটু ছোট করে লিখে রাখি যে ফোর্স এফ টা পিভটের থেকে 3 মিটার দূরে আছে, এটা আমাদের ক্যালকুলেশনে তো লাগবে। তো এটা আমরা ফার্স্টে ডিটারমাইন করে রাখলাম। এখন মাইশা বলো যে ওয়েট, এই যে ওয়েটটা 100 নিউটন, সো এইটা পিভটের থেকে কতটুকু দূরে আছে, এটা কি বলতে পারবা? মাইশা, জি ভাইয়া। এই ওয়েটটা পিভটের বুঝি নাই, আরেকবার রিপিট করবা? এই যে ওয়েট যে ফোর্সটা আছে যে W = 100 নিউটনটা না, তো এইটা পিভটের থেকে কতটুকু ডিসটেন্স দূরে আছে এটা বলতে পারবা? না ভাইয়া। আচ্ছা, সমস্যা নাই, এটা বের করার একদম ইজি একটা ওয়েট কোথায় কাজ করে মাইশা? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কাজ করবে না? সো এখন এই প্ল্যাঙ্কটা যে ড্র করলাম, যে রেক্ট্যাঙ্গেলটা ড্র করছে, এটা তো একটা ইউনিফর্ম একটা জিনিস। সো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা কি হবে? একদম মিডলে। তো তার মানে পুরাটার লেন্থ হলো 3 মিটার। সো তার মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় হবে? এখান থেকে 1.5 মিটার, যে 3 মিটারের অর্ধেক আর কি, আর এখান থেকে 1.5 মিটার, একদম মাঝ জায়গায় কি হবে? আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা কাজ করবে, তাই না? এন্ড ওখান থেকে ওয়েট কাজ করে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারতেছো কি বললাম? যে এখানের মধ্যে দেখো আমার এখানে ওয়েটটা যে দাও, আমি স্পেসিফিক্যালি এর জন্য নাম দিয়ে দিছি, যে শুধু 100 নিউটন দিলে তোমাদের বুঝার কোনো ওয়ে ছিল না যে এই ফোর্সটা কি ওয়েট নাকি এই ফোর্সটা অন্য কিছু। সো আমি আলাদা করে নাম দিয়ে দিছি যে এটা কি ফোর্স মাইশা? এটা হলো ওয়েট, ঠিক আছে? সো এখন ওয়েট হলো কোথা থেকে কাজ করবে? সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কাজ করবে। এখন যেহেতু অবজেক্টটা কি ইউনিফর্ম একটা অবজেক্ট, তো সেন্টার অফ গ্র্যাভিটিটা একদম মাঝখানে থাকবে। তো পুরা লেন্থ অফ দ্য অবজেক্ট কত? 3 মিটার। সো তাহলে একদম মিড পয়েন্টে ডিসটেন্সটা কত হবে? দুই পাশ থেকে 1.5 তো তার মানে একদম সেন্টারে ওয়েট কাজ করবে। তো তার মানে পিভট থেকে এই ডিসটেন্সটা কত? পিভট থেকে এই ডিসটেন্সটা হলো 1.5 মিটার। এটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে এখনই বলতে হবে, আমাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নেওয়া লাগবে আগে আগে, না হলে পরে আমাদের কনসেপ্টে অনেকগুলি ল্যাকিং থেকে যাবে, বুঝছো? কারো কি কোনো কনফিউশন আছে এটা যেটা বললাম? ওকে, সো তাহলে কারো কোনো কনফিউশন না থাকলে পরে দ্যাটস ভেরি গুড।
তো এখন আমরা ওয়েট যে 100 নিউটন যে ফোর্সটা এটা পিভটের থেকে কতটুকু দূরে আছে এই ডিসটেন্সটা বের করে ফেলছি কত 1.5 মিটার। আচ্ছা সো এখন রাইসা কি বলতে পারবা যে আমার আরেকটা ফোর্স আছে না 50 নিউটন ফোর্স, এখন এই 50 নিউটন ফোর্সটা পিভট থেকে কতটুকু দূরে আছে বলো তো? 0.75 আচ্ছা পিভট থেকে হ্যাঁ 3.25 সরি 2.25 2.25 এক্সিলেন্ট। সো এখন এখানের মধ্যে দেখো যে ব্যাপারটা কিভাবে কাজ করতেছে। আরমান অলরেডি অ্যানসার দিয়ে দিয়েছে, এখন বাকি সবাই ব্যাপারটা বুঝতে পারতেছো নাকি? ব্যাপারটা এত বেশি কঠিন না। খেয়াল করো যে পিভট থেকে এই ফোর্স এফ এর ডিসটেন্স হলো 3 মিটার আর ফোর্স এফ এর থেকে এই 50 নিউটন ফোর্সের ডিসটেন্স হলো কত 0.75 মিটার। তো তার মানে এতটুকু কত 3 মাইনাস 0.75 নাকি 0.25 তো তাহলে এই জায়গাটা কি হবে 3 মাইনাস 0.75 মিটার। তো তাহলে কত হচ্ছে 2.25 মিটার। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। হ্যাঁ আবার বুঝাচ্ছি, দেখো যে এখানের মধ্যে আমার অলওয়েজ কোন জায়গা থেকে ডিসটেন্সটা নিতে হবে বলতো? আমার অলওয়েজ পিভটের থেকে ডিসটেন্সটা নিতে হবে, তাই না? সো এখন দেখো যে আমি কোন ফোর্সের জন্য ওয়াসে এসব বইলো না। আচ্ছা তো তাহলে এখানের মধ্যে কাজটা কি লেটস সি যে আমাদের ফোর্স এফ টা পিভট থেকে কতটুকু দূরে আছে এটা বের করে ফেলছে, তাই না বলো নাজা? যে ফোর্স এফ টা পিভট থেকে 3 মিটার দূরে আছে এটা বের করছি। 100 নিউটন ফোর্সটা পিভট থেকে 1 মিটার দূরে আছে এটা বের করছে। এখন কোন ফোর্সের পালা? 50 নিউটন ফোর্স। যে এই যে 50 নিউটন ফোর্সটা আছে এইটা পিভট থেকে কতটুকু দূরে আছে এটা বের করতে হবে। নাও দেখো যে তোমার এই ডিসটেন্সটা লাগবে, রাইট? এই যে ডিসটেন্সটা এখন গ্রিন কালার অ্যারো দিয়ে মার্ক করলাম, এই ডিসটেন্সটা লাগবে না? সো এখন এই ডিসটেন্সটা কিভাবে বের করব? একদম এমন ভাবে চিন্তা করো যে মনে করো এই একটা লেন্থ, ওকে? সো এখন এই পুরা লেন্থ হলো 3, এতটুকু লেন্থ হলো 0.75। সো তাহলে এই লেন্থটা কত? তো এইভাবে করে আমরা কি বের করব বলো তো? 3 থেকে 0.75 বাদ দিলে রিমেইনিংটা পেয়ে যাব না নাজা? ওকে সো তাহলে পরে দিস ইজ হোয়াট উই ডিড যে 3 মাইনাস 0.75 যে টোটাল লেন্থ হলো 3 আর ওই কর্নার থেকে 50 নিউটন পর্যন্ত হলো 0.75। তো তার মানে পুরো লেন্থ থেকে 0.75 বাদ দিয়ে দিলে পিভটের থেকে ডিসটেন্সটা পেয়ে গেলাম। কত আসছে 2.25। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে 2.25 ডিসটেন্সটা আমরা কিভাবে বের করলাম? না ভাইয়া কনফিউশন নেই। ওকে তো তাহলে 50 নিউটন ফোর্সের জন্য ডিসটেন্স হলো 2.25। নাও দ্যাট উই নো অল দা ফোর্সেস এন্ড ডিসটেন্স, অল দা ফোর্সেস তো না, ফোর্স এফ তো জানি না, তো ফোর্স এফ টা বের করতে হবে। কিভাবে বের করব? একদম ইজি প্রসিডিওর। কি? ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাই তো? তো তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট is equal to anti-clockwise moment তো এখন ক্লকওয়াইজ এর জন্য কোন ফোর্স 100 নিউটন আর এটা পিভট থেকে কতটুকু দূরে 1.5 মিটার। আবার আরেকটা ক্লকওয়াইজ মোমেন্টের জন্য ফোর্স আছে 50 নিউটন, এটা পিভট থেকে কতটুকু দূরে 2.25 মিটার ডিসটেন্স দূরে। আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের ফোর্স হলো একটা এফ, এটার ভ্যালু কত জানি না, এটাই আমরা বের করব। আর ডিসটেন্সটা হলো 3। সো এখন এখানের মধ্যে যদি আমরা কাজটা দেখি যে 100 ইনটু 1.5 করলে পরে 150, 50 ইনটু 2.25 করলে পরে কত আসে? যে 50 ইনটু 200 ওখানে হাফ এর হাফ, তো তাহলে 112.5 নাকি? Yes ভাইয়া।
is equal to f into 3, so তাহলে পরে 162.5 is equal to f into 3, sorry 162 কেন লিখলাম, ভুল হয়েছে, 262 হবে, এটা তো আরেকটা 100 ছিল। সো তাহলে f এর ভ্যালুটা কত আসে, একজন একটু ক্যালকুলেটরে বসায় বলো তো। 87.5. 87.5, ওকে। সো তাহলে 87.5 নিউটন। তো তার মানে ওই আননোন যে ফোর্সের ভ্যালুটা ছিল, ওই ফোর্সের ভ্যালুটা কত হবে, 87.5 নিউটন। এমন টাইপের ক্যালকুলেশন আসলে কি এখন আর তোমাদের কোনো প্রবলেম হবে সলভ করতে? ইজি ম্যাম। ওইটাই ইজি, জাস্ট হোয়াট ইউ নিড ইজ প্র্যাকটিস, ওকে। সো তাহলে এই ব্যাপারগুলো আমাদের কনসেপ্ট কিন্তু ক্লাসে যখন বুঝাই ম্যাক্সিমাম মানুষের বোঝা উচিত, কিন্তু যারা প্র্যাকটিস করে তারাই মেইন এক্সামে যে ভালো করে, যারা প্র্যাকটিস করে না জাস্ট কনসেপ্টটা যখন এটা তখন বুঝলো, পরে আর এক্সামের সময় সে অ্যাপ্লাই করতে পারার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করা লাগবে, ওই ব্যাপারটাই দরকার, ওকে। সো কারো যদি কোনো কনফিউশন থাকে দেন ক্লাস টাইমে তোমরা যদি ক্লিয়ার করে নাও তো তাহলে সবচেয়ে পরে ভালো হয়, বুঝতে পারছো? আচ্ছা, তো তাহলে পরে এই ব্যাপারটা গেল আমাদের একটা ক্যালকুলেশন। তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, দ্যাটস ভেরি গুড। আমরা কি করব, আমাদের অলওয়েজ ডায়াগ্রামটা দেখে কি করা লাগবে, দেখো ডায়াগ্রামটা ফার্স্টে দেখলাম, দেন ডায়াগ্রামের মধ্যে দেখবো যে কয়টা ফোর্স আছে। তো যেই যে ফোর্স গুলি আছে ওই ফোর্স গুলা লিস্ট করলাম। হ্যাঁ, প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিব, যে বুকলেট আসবে, বুঝছো, যে কোয়েশ্চেন পেপারে যে অ্যাকচুয়ালি যে ও লেভেল এক্সাম হয়, তো ওখানে ওই কোয়েশ্চেন পেপার গুলিতে এই মোমেন্ট রিলেটেড যে যে কোয়েশ্চেন্স গুলি আসে, ওই কোয়েশ্চেন গুলি একসাথে কম্পাইল করে চ্যাপ্টার 5 এর কোয়েশ্চেন পেপার আছে, তো এরকম সবগুলি চ্যাপ্টার ওয়াইজ ওরকম কোয়েশ্চেন পেপার বানানো, বুঝছো। তো ওই বুকলেট ওরকম, এখন তো লকডাউনের জন্য অফিসের ওখানের মধ্যে কাজ কারবার একটু কম হচ্ছে, তো এটা ডিলে হইতে পারে, তো যদি এরকম ডিলে হয় দেন তাহলে ওরকম চ্যাপ্টার 3 তে যেমন টাইপের তোমাদেরকে পিডিএফ দিয়ে দিয়েছিলাম, বাকিগুলারও এরকম পিডিএফ দিয়ে দিতে থাকবো, বুঝছো। সো তাহলে পরে তখন তোমরা ওখান থেকে কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন গুলা প্র্যাকটিস করলে পরে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট গুলি, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে এইখানের মধ্যে ফার্স্ট প্রসিডিওরটা কি, ডায়াগ্রামটা দেখে কি করা লাগবে, ইফটি লিস্ট করা লাগবে যে কয়টা ফোর্স আছে। দেন লিস্টটা কিভাবে করব, যে ক্লকওয়াইজ মোমেন্ট কজ করাইতেছে কোন কোন ফোর্স, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কজ করাইতেছে কোন কোন ফোর্স। তো এই লিস্টটা করে ফেললাম। আমাদের এটা বুঝতে হবে যে পিভটের এই সাইডে আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ফোর্স, তো তাহলে এটার জন্য ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ এটা বুঝতে পারতে হবে। তো এই টেকনিকটা আমরা একদম ফার্স্ট ক্লাসে শিখছি। এরপরে কি দেখতে হবে, ডিসটেন্স গুলা, ইয়েস ওই ডিরেকশনে ওইটা তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের মধ্যে বসায় দিলাম। হ্যাঁ, এরপর আমাদের কি ফোর্স গুলা পিভটের থেকে কতটুকু দূরে আছে ওই ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে নাকি না। যদি ওরকম একটু এর যে এইখানে কিন্তু ইনফরমেশন দেওয়া ছিল, জাস্ট একটু কি নিজে বের করে নিতে হয়েছে, একটু বুদ্ধি করে নিজে বের করে নেওয়া লাগছে। উপরের গুলাতে এই যে আগের যেসব কোয়েশ্চেন গুলাতে একদম ডিরেক্টলি পিভট থেকে কতটুকু দূরে দিয়ে দিছিলাম না, এই নিচের কোয়েশ্চেনটাই কি করে নেই, একদম ডিরেক্টলি দেই নাই, একটু বুদ্ধি করে নিজের কি করে নেওয়া লাগছে, বের করে নেওয়া লাগছে। বাট ডিসটেন্স আসলে সব ইনফরমেশন দেওয়া, জাস্ট জানি না কি একটা ফোর্স জানি না, তো ওই ফোর্সের ভ্যালুটা কত এটা বের করব। সো এটা বের করার জন্য একটা কন্ডিশন আমাদের লাগবে। কন্ডিশনটা কি, সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে। তো এই যে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, তো তার মানে আমরা একটা ব্যাপার ইউজ করতে পারি যে ক্লকওয়াইজ মোমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সমান সমান হবে। তো তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট গুলি আলাদা করে সাম আপ করব, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট গুলি আলাদা করে সাম আপ করব। দেন যখন নাকি আননোন ভ্যালুটাকে, যে আননোন এই ভেরিয়েবলটাকে সাবজেক্ট বানাবো, তার ভ্যালুটা ডিটারমাইন করে ফেলতে পারবো ইজি। ওকে, নাও আমরা যদি স্টুডেন্ট বুকের ব্যাপারটা দেখি, দেখো স্টুডেন্ট বুকে তারা কি দেখাচ্ছে, একদম সেম টাইপের ম্যাথ। যে এখানে আমাদের খেয়াল করো কি করলো, এই হলো পিভট, এখান থেকে কাজ করতেছে ওয়েট, ঠিক আছে। তো ওয়েটটা এখানে কাজ করতেছে, সো দিয়ে দিছে যে পিভট থেকে ওয়েটটা কতটুকু ডিসটেন্স দূরে, 20 মিটার ডিসটেন্স দূরে, তাই না? 20। ওকে, সো তাহলে পিভটটা এখান থেকে 20 মিটার ডিসটেন্স দূরে,
সেন্টিমিটার সরি সেন্টিমিটার হবে না। হ্যাঁ হ্যাঁ সেন্টিমিটার। আর এই যে এটা হলো মিটার রুলের ওয়েট, মিটার রুলের ওয়েট হলো 0.12 ইনটু জি। তো মিটার রুলের ওয়েটটা হলো 10 সেন্টিমিটার দূরে, আর এই যে ব্রাশ ওয়েট, যে একটা অবজেক্ট ওই রুলারের উপরে প্লেস করছে, তার ওয়েট হলো এমজি। তো এটা হলো 20 সেন্টিমিটার দূরে। তো এখন বের করতে বললো, এই যে আমরা তো কি জানি না, দেখো আমরা এই যে ব্রাশের যে ওয়েটটা আছে, এই যে এই এমজি, জি এর ভ্যালু তো 10, এই যে জি এর ভ্যালু জানি কত 10, তো এম এর ভ্যালুটা কত এটা হলো আমাদের কাছে আননোন। তো এখন এটা বের করতে হবে। সো এই হলো আমাদের পিভট। সো এখন কোনটা ক্লকওয়াইজ মোমেন্ট কজ করাইতেছে আর কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কজ করাইতেছে, এইটার জন্য ক্লকওয়াইজ আর এইটার জন্য কি অ্যান্টি, তাই না? সো তাহলে ব্যালেন্স হওয়ার জন্য কি হইতে হবে, দুইটা সমান সমান হওয়া লাগবে। তো তার মানে এমজি হলো ফোর্স, আর এটা কত ডিসটেন্স দূরে 20 সেন্টিমিটার, ইজ ইকুয়াল টু 0.12 ইনটু জি, আর এটা কত ডিসটেন্স দূরে পিভট থেকে 10 সেন্টিমিটার দূরে। সো তাহলে এখন এখানে থেকে জি জি কাটা, সরি জি জি কাটাকাটি। তো এখন এখানে এম এর ভ্যালু কত আসবে, 0.12 ইনটু 10 ডিভাইডেড বাই 20। তো তার মানে 0.12 ডিভাইডেড বাই 2 মানে 0.06 কিলোগ্রাম। তো এই যে তারা এইভাবে করে বের করছে, যে দেখো ফার্স্ট ওই ডায়াগ্রামটা আঁকার পরে দেন কি ফর ব্যালেন্স, মানে কি ইকুইলিব্রিয়ামে থাকার জন্য বা ব্যালেন্সে থাকার জন্য ক্লকওয়াইজ মোমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট গুলা কি হবে, সমান হবে। তো তাহলে mg ইনটু 20 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু এটা ইনটু 10 সেন্টিমিটার। তো এখন নাজা লাস্ট দিন একদম ফার্স্ট এর দিকে একটা কোশ্চেন করছিল যে সেন্টিমিটার থেকে কি মিটারে কনভার্ট করব না। ইয়েস, নরমালি করতাম, যে যদি একটা সেন্টিমিটারে থাকতো একটা মিটারে থাকতো দেন কি করতাম, সেন্টিমিটারেরটাকে মিটারে নিতে হইতো। কিন্তু এখন আমাদের কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা কি দেখো, এইখানেও সেন্টিমিটার, সরি এইখানেও সেন্টিমিটার, এইখানেও সেন্টিমিটার। সো তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কি হবে, কাটাকাটি চলে যাবে না? সো তাহলে কি আমাদের আর আলাদা করে কষ্ট করে কনভার্ট করার দরকার আছে? যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে 100 দিয়ে ডিভাইড করলাম আর দোনো সাইডেই কিছুই না করলাম, একই কথা, তাই না? সো তাহলে এর জন্য আমরা এখানে সেন্টিমিটার থেকে মিটারে নেই নাই। কিন্তু যদি আমাদের কি থাকতো, একটা মিটারে থাকতো, তো তাহলে পরে হ্যাঁ বলতেছি যে দেখো তুমি একদিন জিজ্ঞাসা করছিলা না যে আমাদেরকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হবে নাকি অলওয়েজ। ইয়েস, নরমালি অলওয়েজই করা লাগে কনভার্ট, কিন্তু এইখানে আমরা সেন্টিমিটার থেকে মিটারে নেই নাই। কেন নেই নাই? বিকজ আমাদের দরকার পড়ে নাই। কেন দরকার পড়ে নাই? বিকজ সেন্টিমিটার সেন্টিমিটার লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কি হয়ে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে না, যে তাদেরকে ডিভাইড দিলে কি হবে, ইউনিট গুলি ক্যান্সেল আউট হয়ে যায়। তো এর জন্য তাদেরকে আর আলাদা করে কি করা লাগলো না, কষ্ট করে কনভার্ট করা লাগলো না। বুঝতে পারছো? তুমি যদি কনভার্ট করো অ্যান্সারে কোনো ডিফারেন্স ক্রিয়েট হবে না। দেখো mg ইনটু 20 সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার থেকে মিটারে নিলা, আর এখানে 0.12 ইনটু 10, সরি 10 জি ইনটু 10 সেন্টিমিটার ছিল। সো তাহলে 10 সেন্টিমিটার থেকে মিটারে নিলা। সো এখন তুমি ইকুয়েশনের দুই পাশে কি করলা, 100 দিয়ে ডিভাইড করলা। তো ইকুয়েশনের দুই পাশে 100 দিয়ে ডিভাইড করা আর না করা একই কথা না? জি স্যার। তো তাহলে এর জন্য আমাদের এখানের মধ্যে কি করা লাগে নাই, আলাদা করে এখানে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হয় নাই। বুঝতে পারছো এখন না? স্যার যদি এক পাশে সেন্টিমিটার আর এক পাশে মিটার থাকতো তাহলে কি কনভার্ট করতাম? তখন কনভার্ট করতে হইতো। একটা সেন্টিমিটার একটা মিটারে থাকলে অলওয়েজ মিটারে নিতে হবে। দুইটাই সেন্টিমিটার ছিল দেখে কাটাকাটি করা গেছে, বুঝছো? ওকে, সো তাহলে পরে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করে রাখলাম যে
সেন্টিমিটার দিয়ে করলে তোমার ফাইনাল অ্যান্সারটা ম্যাটার করে, বুঝছো? তোমার ফাইনাল অ্যান্সারে কনভার্সনটা রিডান্ডেন্ট। হ্যাঁ, তুমি কনভার্সনটা করো আর না করো, দ্য ফাইনাল অ্যান্সার ওন্ট চেঞ্জ। সো তাহলে পরে ওইটার জন্য তোমার কোনো মার্কস কাটবে না। তোমার মার্কস কাটতো তখনই যদি কি হইতো, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করা ওয়াজ আ কম্পালসারি থিং, কিন্তু তুমি কনভার্ট করো নাই, তো এর জন্য ইট উইল ইভেন্চুয়ালি এফেক্ট ইওর ফাইনাল অ্যান্সার। তো তখন যে তোমার মার্কসটা কাটা যেত, যে তুমি সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করো নাই দেখে তোমার ফাইনাল অ্যান্সারের মধ্যে ভুল গেছে, তো তখন মার্কস কাটবে। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, সো তাহলে পরে এই ব্যাপারগুলো গেল যে আমরা এখন কি করতে পারবো, যে কোনো জায়গায় পিভট বসায় দিলে দেন পিভটের লেফটে রাইটে উপরে নিচে যে দিকে আমরা ফোর্স দেই ওরকম ফোর্স এন্ড ডিসটেন্স ওইসব ইউজ করে কি করতে পারবো, প্রিন্সিপাল অফ মোমেন্ট ইউজ করে ইদার আননোন ফোর্স বা আননোন ডিসটেন্স এইসব বের করতে পারবো। আচ্ছা, এখন এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো যে সেন্টার অফ গ্র্যাভিটির এই ব্যাপারটা আমরা অলরেডি দেখছিলাম। এই জিনিসটা আরেকবার এরকম বলে দেই যে সেন্টার অফ গ্র্যাভিটি ফর স্টেবিলিটি, যে এখানের মধ্যে স্টেবিলিটির ব্যাপারটা দেখো যে তোমার বেস, যে তোমার বটম সাইড যদি অনেক ব্রড হয়, তো তার মানে কি লোয়ার হাফ অফ ইওর বডিতে, ঠিক আছে, যে তোমার বডির লোয়ার হাফে কি আছে, অনেক বেশি ম্যাস আছে, আর টপ হাফ, যে এখানের মধ্যে সরি এই যে টপ হাফ অফ দ্য অবজেক্ট আর বটম হাফ অফ দ্য অবজেক্ট, টপ হাফটা বেশি এখানে ঠিক হয়ে গেছে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো যে মেজরিটি অফ দ্য ম্যাস কোন জায়গায় কনসেন্ট্রেট করা, সুভা? নিচের দিকে। সো তাহলে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় হয়? এমন একটা জায়গায় হয় যেটার রাইট এন্ড লেফটে ম্যাসটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, যেটার উপরে আর নিচে ম্যাসটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। সো তাহলে সিন্স মোস্ট অফ দ্য ম্যাস ইজ কনসেন্ট্রেটেড এট দ্য লোয়ার হাফ অফ দ্য বডি, সো তার মানে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় থাকবে? নিচের দিকে। এই যে লো সেন্টার অফ গ্র্যাভিটি এন্ড ব্রড বেস। তো এটা হইলে পরে কি হয়? এটা হইলে পরে দ্য অবজেক্টস আর মোর স্টেবল, যে তাদেরকে টপেল ওভার করা, যে তাদেরকে উল্টায় ফেলে দেওয়া কষ্ট। বুঝতে পারছো? যে যাদের নাকি বেসটা হলো ওয়াইড, তো বেসটা ওয়াইড হলে পরে কি হবে? বেসটা ওয়াইড হইলে মোস্ট অফ ইটস মাস উইল বি কনসেন্ট্রেটেড এট দ্য লোয়ার হাফ অফ দ্য বডি। ওকে, সো তখন এই ব্যাপারগুলি কি থাকে, যে মনে করো কোন একটা শেকিং হচ্ছে, তো শেকিং এর সময় এরকম ব্রড বেস ওয়ালা অবজেক্ট গুলা কি থাকতে পারবে? স্টেবল থাকতে পারবে, যে উল্টায় পড়ে যাবে না। কিন্তু এমন অবজেক্ট যদি থাকে যে যাদের নাকি বেসটা হলো ন্যারো, তো তার মানে লোয়ার হাফে ম্যাস হলো কম, আপার হাফে ম্যাস হলো বেশি, তাই না শামস? এখানের মধ্যে কাজটা কি, যে লোয়ার হাফ অফ দ্য অবজেক্টে ম্যাস হলো কম, যে বিকজ লোয়ার হাফটা হলো চিকন। ওকে, যে লোয়ার হাফটা হলো চিকন আর উপরের দিকে হলো ওয়াইড, তো তার মানে আপার পোর্শন অফ দ্য অবজেক্টে ম্যাস হলো বেশি, তো তার মানে সেন্টার অফ গ্র্যাভিটিটা উপরের সাইডে থাকবে। তো এখন এই যে লোয়ার হাফে ম্যাসটা কম, তো এর জন্য সেন্টার অফ গ্র্যাভিটি উপরে গেল। তো সেন্টার অফ গ্র্যাভিটি যত উপরে যায়, তো তখন কি হয়? হ্যাঁ বলতেছি, যে এখানের জন্য ব্রড বেসের, এটা তো বুঝছো নাকি? ব্রড বেসের এখানের জন্য বলছি যে তোমার বেস যদি ব্রড হয়, তো তাহলে লোয়ার হাফে বেশি ম্যাস, তো তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি নিচে, তো এর জন্য স্টেবল। আর এইটার জন্য যে যার নাকি বেস হলো চিকন, তো তাহলে কি মোস্ট অফ দ্য ম্যাস ইজ কনসেন্ট্রেটেড অন দ্য আপার পোর্শন অফ দ্য অবজেক্ট, তো তার মানে এখানের মধ্যে তার কি হবে? স্টেবিলিটিটা কম, যে তাকে যে যার নাকি সেন্টার অফ গ্র্যাভিটি এরকম উপরে এন্ড বেসটা হলো ন্যারো, তাকে একটা ধাক্কা দিলে সে ইজিলি কি হয়ে যাবে? উল্টায় পড়ে যাবে। কিন্তু যার নাকি সেন্টার অফ গ্র্যাভিটি যত নিচে, তার স্টেবিলিটি কি হবে? তত বেশি হবে। এখানে ব্যাপারটা হলো আমাদের এনার্জির সাথেও রিলেটেড, যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির যে কনসেপ্টটা আছে ওইটা নিয়ে আমরা পড়বো এনার্জি চ্যাপ্টারে যখন আসবো, তখন আবার এটার সাথেও স্টেবিলিটিটা আমরা রিলেট করতে পারবো।
ওকে, সো এখনের জন্য জাস্ট মনে রাখবা যে সেন্টার অফ গ্র্যাভিটি যত লোয়ার পোর্শনে থাকবে, যে যত নিচের দিকে থাকবে সেন্টার অফ গ্র্যাভিটি, তত কি থাকবে, একটা অবজেক্ট স্টেবল থাকবে। যে মনে করো জাস্ট একটা ব্যাপার বলি, তুমি দাঁড়ায় আছো, ওকে ওয়াসি, তুমি দাঁড়ায় আছো, সো তখন তোমার সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় কাজ করবে? অন ইওর বেলি, তাই না? তো এখন সেন্টার অফ গ্র্যাভিটিটা হলো এমন একটা জায়গায়। এখন তুমি যদি শুয়ে থাকো, সো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা কি হচ্ছে? তুমি যদি শুয়ে থাকো, সো তাহলে তখন তোমার সেন্টার অফ গ্র্যাভিটিটা দাঁড়ায় থাকা অবস্থা থেকে কি আছে, নিচের দিকে আছে না? সো এখন এটা যেহেতু অবস্থা, সো এর জন্য কি হবে, তুমি দাঁড়ায় আছো, তখন তোমাকে ধাক্কা দিয়ে একজন ফেলে দেওয়া ট্রাই করলো, তাহলে কি তুমি ইজিলি পড়ে যাবা? নাকি তুমি শুয়ে আছো, তখন তোমাকে কেউ একজন ধাক্কা দিতেছে, তুমি তখন উল্টায় পড়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি? বলো তো। দাঁড়ায় থাকলে পড়ে যাওয়ার টেন্ডেন্সি দাঁড়ায় থাকলে পড়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি, বিকজ দাঁড়ায় থাকলে তোমার গ্রাউন্ডটা হলো কম, যে তুমি গ্রাউন্ডের সাথে এত বড় জায়গা ধরে কন্ট্যাক্টে নাই। তো তাহলে পরে তোমাকে একটা ধাক্কা দিলে, ইফ দা ফোর্স ইজ লার্জ এনাফ, তো তখন তুমি উল্টায় পড়ে যাওয়ার একটা রিস্কের মধ্যে থাকবা। কিন্তু তুমি যদি এরকম শুয়ে থাকো, বা তুমি যদি মনে করো এরকম কুজা হয়ে থাকো, ঠিক আছে, যে সুমো রেসলারদের দেখছো, সুমো রেসলাররা কিন্তু কি করে, when they are about to get heated or when they are about to hit their opponent, তারা কি করে, নিজেদেরকে একটু এরকম ক্রাউচ করে ফেলে, তাই না? যে নিজেরা এরকম একটু ক্রাউচ হয়ে যায়, সো তাহলে যেন কি হয়, তাহলে যেন তোমার সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচের দিকে চলে আসে, যে গ্রেটার পোর্শন অফ দা বডিজ ম্যাস যেন নিচে চলে আসে, সো তখন যেন কি হয়, গ্রেটার গ্রাউন্ড পায়, যে আরো ভালো মতো গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে থাকে, তো তখন কি হবে, তাদের স্টেবিলিটিটা বাড়বে, যে তাদেরকে ধাক্কা দিলে তারা কি করবে না, এত ইজিলি উল্টায় পড়ে যাবে না। তারা যদি নরমালি দাঁড়ায় থাকতো, তাদেরকে ফালানো যত ইজি হইতো, আর এরকম কুজা হয়ে এরকম একটু নিচা হয়ে যদি পজিশন নিয়ে থাকে, তো তখন কি হবে, তাদেরকে উল্টায় ফেলা আরো বেশি কষ্ট হবে। ব্যাপারটাকে সবাই বুঝতে পারছো কি বললাম? জি ভাইয়া। ওকে, সেন্টার অফ গ্র্যাভিটি খালি কি মানে পজিশনটা কি খালি হিউম্যানের মধ্যে চেঞ্জ হয়? হ্যাঁ, ওই যে আমরা লাস্ট দিন একটা ভিডিও দেখলাম না, যে তুমি যদি দাঁড়ায় থাকো, তো তোমার সেন্টার অফ গ্র্যাভিটিটা এখানে, আল্লাহ নোটিফিকেশন মিউটের গেছে গিয়া, ওই নোটিফিকেশন আসতেই আছে। আচ্ছা, সো এখন দাঁড়ায় থাকলে সেন্টার অফ গ্র্যাভিটি এখানে। এখন তুমি যদি হাত খুলো, যে উপরে যদি তুলো হাত, যে তুমি যদি হাত উপরে, নরমাল কোনো অবজেক্টের সাথে হবে না? নরমাল কোনো অবজেক্টের তুমি যদি তার কি করো, জায়গা চেঞ্জ করো, যে তার কোনো পার্ট উপরে নিচে করো, তাহলে এই যে তুমি মনে করো হাত উপরে নিলা, শিট, একটার পর একটা নোটিফিকেশন আসতেই আছে। ওকে, সো তাহলে পরে এখানের মধ্যে যে জিনিসটা বলতেছিলাম খেয়াল করো, যে তুমি যদি হাতটা এমন উপরে তুলো, সো তার মানে কি, আর গ্রেটার পোর্শন অফ ইওর ম্যাস কোথায় এখন, বডির উপরে নাকি নিচে? উপরে, সো তখন সেন্টার অফ গ্র্যাভিটিটা উপরে উঠবে। দেন তুমি যদি কি করো, কুজা হও, যে এটা একটু আগে বললাম সুমো রেসলারদের মতো, যদি একটু কি করো, ইউ বেন্ড, সো তাহলে বেন্ড করলে কি হবে, তুমি এরকম নিচে হইছো, সো আ গ্রেটার পোর্শন অফ ইওর ম্যাস উইল বি অন দা লোয়ার পার্ট অফ ইওর বডি, সো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি আরো নিচে নামবে, এমন টাইপের ব্যাপার। দেন তুমি যদি এরকম, মানুষজন কি করে ব্যায়াম করার সময় এরকম টো টাচিং যে পজিশন, তো ওই টো টাচিং পজিশনে যদি যায়, তো তখন আবার কি হবে, সেন্টার অফ গ্র্যাভিটিটা অমন জায়গায় শিফট হয়ে যাবে, যে মাঝে মাঝে কি হবে, বডির বাইরেও চলে যাবে সেন্টার অফ গ্র্যাভিটির পজিশন। যে ওরকম ইউ শেপড অবজেক্টের জন্য লজিক দিয়ে বুঝাইছিলাম না, যে কিভাবে কি হচ্ছে, সমান টাইপের ব্যাপার আর কি, বুঝছো? সো তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, ইন অর্ডার টু মেক আওয়ারসেলফ স্টেবল, অর যেসব অবজেক্ট বানাই তাদেরকে স্টেবল বানানোর জন্য কি করব, তাদের ওরকম বেস গুলাকে ব্রড করে বানাবো, তাহলে যেন তারা কি না করে, ইজিলি উল্টায় না পড়ে যায়। এর জন্য শিপে, যে শিপ তো অলওয়েজ এরকম পানির মধ্যে যে চলতে থাকে, সো হোয়াট হ্যাপেন্স, তারা বারবার ওয়েভ দিয়ে ধাক্কা খায়, তো শিপ অলওয়েজ কি করতে থাকে, ইট কন্টিনিউয়াসলি গেটস রকড, যে তারা বারবার এরকম দোল খাইতে থাকে। এরকম দোল যদি খায়, যদি স্টেবল অবজেক্ট না হয়, দেন তারা কি করবে, ইজিলি উল্টায় পড়ে যাবে। কিন্তু যদি স্টেবল হয়, তো তখন তারা কি করতে পারবে, ফার্মলি তার পজিশনটাকে ধরে রাখতে পারবে।
আনলেস অনেক এক্সেস ফোর্স কাজ করে, তো তখন যে কোনো অবজেক্টই উল্টায় পড়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? হ্যাঁ বুঝছি। ওকে, সো তাহলে পরে আজকে আমাদের ক্লাস এইটুকু, দেন আমরা নেক্সট ক্লাসে আরেকটা ব্যাপার কভার করার আছে এই চ্যাপ্টারে, ফোর্সেস অন আ বিম। ঠিক আছে, তো এইখানের মধ্যে ডাবল আচ্ছা। পিভট বলতে একটা ব্যাপার আছে, ওই ব্যাপারটা নিয়ে পড়বো। হ্যাঁ বলো সুভা। তাহলে মানে যে ক্যালেন্ডার যখন আমরা মুভ করছিলাম তখন কেন চেঞ্জ হয় না সেন্টার অফ গ্র্যাভিটি পজিশনটা? ক্যালেন্ডারের সেন্টার অফ গ্র্যাভিটি অলওয়েজ ক্যালেন্ডারের এখানেই ছিল। ঠিক আছে, ক্যালেন্ডারের সেন্টারেই ছিল অলওয়েজ। আমরা জাস্ট পিভট আর এই যে পিভট লাইন এটা, আর ক্যালেন্ডার সেন্টার অফ গ্র্যাভিটি এখানে। তো পিভট থেকে সেন্টার অফ গ্র্যাভিটিটাকে কি করলাম, রাইটে সরায় ফেলছি। দেন যখন নাকি এরকম সে স্টেবল আসলো, সেন্টার অফ গ্র্যাভিটি যে সেন্টারে ছিল ওই সেন্টারেই আছে। ঠিক আছে, যে ক্যালেন্ডারের রেসপেক্টে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য ক্যালেন্ডার ইজ অলওয়েজ ইন দ্যাট পজিশন। ওকে, যে তোমাকে একটা এক্সাম্পল দেই তো তাহলে পরে মেবি বুঝবা। দেখো, মনে করো কতগুলি খেলনা এরকম বানানো যায় না যে কয়টা এরোপ্লেন পাওয়া যেত, কতগুলি কার পাওয়া যেত, এমন টাইপের, যে কতগুলি এমন কার্ড এমন একটা একটা করে কতগুলি পার্ট ডিসঅ্যাসেম্বল করা যায়। হ্যাঁ, যে মনে করো এরকম এরোপ্লেনের মেইন বডি হলো এইটা। ওকে, সো মেইন বডি অফ দ্য এরোপ্লেন এইটা, দেন উইংস তুমি আলাদা করে লাগাইতে পারো। ওকে, সো এরকম আলাদা করে এমন উইংস লাগাইলা, দেন এরকম পিছে আমাদের কয়টা পার্ট আছে তেমন। সো এগুলা কি পাঁচটা মনে করো আলাদা আলাদা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5। ওকে, এখন তুমি মনে করো কি করতেছো, এই প্লেনটাকে 1 বাই 1 অ্যাড করতেছো, যে ফার্স্টে ইউ টুক দ্য মেইন পার্ট অফ দ্য কি বলে প্লেনস বডি, তো তাহলে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা এমন একটা জায়গায় আছে। ওকে, এখন তুমি কি করলা, এই একটা উইং অ্যাড করলা, তো এখন সেন্টার অফ গ্র্যাভিটিটা কি আগে যেখানে ছিল ওখানে থাকবে? এখন একটু গ্রেটার পোর্শন অফ দ্য ম্যাস যেখানে উইংটা অ্যাড করলাম ওইদিকে একটু শিফট হয়ে যাবে। তো তাহলে সরি, যে উইংটা এরকম, তো এখন সেন্টার অফ গ্র্যাভিটিটা কি করবে, এই জায়গা থেকে একটু উইং এর দিকে এমন একটা জায়গায় শিফট হয়ে যাবে। ঠিক আছে, এখন যখন নাকি আবার কি করব, আরেকটা এরকম উইং লাগায় ফেললাম, তখন আবার সেন্টার অফ গ্র্যাভিটিটা আরেকটু মাঝখানের দিকে চলে আসবে নাকি? সেইভাবে করে করে তুমি যত এরকম পার্ট গুলা চেঞ্জ করবা, তার সেন্টার অফ গ্র্যাভিটি বারবার কি হইতে থাকবে, শিফট হইতে বা থাকবে। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। ম্যাথের জন্য হইতেছে মেইনলি না? হ্যাঁ, যে কোন জায়গায় ম্যাসের কনসেন্ট্রেশন বেশি কম ওইটা, যে সেন্টার অফ গ্র্যাভিটির মেইন ডেফিনেশনটাই আমরা দিছিলাম কি, যে এমন একটা জায়গা, যে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টের ডানে বামে উপরে নিচে ম্যাসটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, ওই পয়েন্টটাকে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বলবো। দ্যাট পয়েন্ট ক্যান বি ইনসাইড দ্য অবজেক্ট, ক্যান বি আউটসাইড দ্য অবজেক্ট। জাস্ট আমাদের লজিক্যালি ওই জায়গাটা খুঁজে বের করতে হবে যে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টের উপরে নিচে ডানে বামে ম্যাসটা কি আছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট আছে। বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, ঠিক আছে, সো তাহলে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।